বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক কৃষানী ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে সবজি ফসলের ঢলে পড়া রোগ। যেহেতু সবজি ফসলের এই ঢলে পড়া রোগটি যে কোনো বয়সে এবং যে কোনো সময় আপনার জমিতে আক্রমণ হতে পারে এবং এর ব্যাপক আক্রমণে আপনার জমির সমস্ত ফসল বিনষ্ট হতে পারে, তাই এই রোগটি সম্পর্কে বিস্তারিত জেনে আপনি সঠিক ব্যবস্থাপনা করতে পারলে আপনার ফসলকে এই রোগ থেকে মুক্তি দিতে পারেন। তাহলে আসুন আমরা জেনে নেই এই রোগ সম্পর্কে। ঢলে পড়া এই রোগটি দুইটি জীবাণু দ্বারা সংগঠিত হয়। একটা হচ্ছে ছত্রাকজনিত ঢলে পড়া, যেটা ফিউজারিয়াম এসপি নামক জীবাণু দ্বারা সংগঠিত হয়। আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া, যেটা আপনার রেলেস্টোনিয়া সোলানেসিয়ারানাম নামক জীবাণু দ্বারা সংগঠিত হয়। আসুন এবার আমরা জেনে নেই এই রোগের পোষক কারা। এই রোগের পোষক হচ্ছে সোলানেসি পরিবারের বিভিন্ন সবজি জাতীয় ফসল, যেমন আপনার আলু, বেগুন, টমেটো, কুমড়া জাতীয় ফসল, তামাক, ঢেঁড়স ইত্যাদি। এই রোগের বাহক কারা? এই রোগটি মাটি, পানি, বীজ এবং কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আপনার জমিতে বিস্তার লাভ করতে পারে। এই রোগটির অনুকূল পরিবেশ হচ্ছে উচ্চ আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রা। আর একটা গুরুত্বপূর্ণ অনুকূল পরিবেশ হচ্ছে একই জমিতে একই ফসলের বারবার চাষ করা। এবার আসুন এই রোগটির লক্ষণ সম্পর্কে আমরা জেনে নিই। যেটা ছত্রাকজনিত ঢলে পড়া, ছত্রাকজনিত ঢলে পড়ার ক্ষেত্রে আপনার জমির যে গাছ, এই গাছের সম্পূর্ণ গাছ নয়, যে কোনো একটা গাছের কাণ্ড প্রথমে নেতিয়ে পড়বে এবং এভাবে ছত্রাকজনিত ঢলে পড়াটা আস্তে আস্তে আপনার সম্পূর্ণ ক্ষেতে বিস্তার লাভ করবে। আর যেটা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া, সেটা প্রথমে হচ্ছে আপনার গাছের নিচে অর্থাৎ শিকড় আক্রান্ত হয় এবং শিকড় আক্রান্ত হয়ে আস্তে আস্তে আপনার হঠাৎ করে আপনি এক সময় দেখবেন যে সম্পূর্ণ গাছটি নেতিয়ে পড়ছে। এইভাবে আপনার পুরা ক্ষেত হঠাৎ করে নেতিয়ে যাবে। তবে এই ব্যাকটেরিয়া জনিত যে ঢলে পড়া, এই ঢলে পড়াটার আপনার প্রাথমিক লক্ষণ আপনি দেখতে পারবেন আপনার জমিতে। সেটা হচ্ছে আপনি যদি আপনার জমি পরিদর্শন করেন, দেখবেন যে যখন সূর্য থাকে, প্রখর সূর্য, তখন আপনার এই পাতাগুলো হালকা কুঁচকে গেছে এবং সূর্য যখন অস্ত যাবে তখন আবার গাছটা সতেজতা ফিরে পাবে। এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ এবং আস্তে আস্তে যে কোনো সময় সম্পূর্ণ গাছটি আক্রান্ত হবে। আরেকটা বিষয় হচ্ছে এই ছত্রাকজনিত ঢলে পড়ার ক্ষেত্রে এই যে আপনার গাছের যে ভাস্কুলার বান্ডিল, এই ভাস্কুলার বান্ডিলটা বন্ধ হয়ে যায়, যে কারণে নিচের থেকে যে পানি উপরের দিকে ওঠার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। ফলে কি হয়, যে পানি প্রক্রিয়াটা আর হয় না, গাছ ঢলে পড়ে যায় বা অনেক সময় আপনার যেটা ব্যাপক ক্ষতি যখন হয়, আপনার সম্পূর্ণ জমি আক্রান্ত হয়। এবার আসেন আমরা ছত্রাকজনিত ঢলে পড়া এবং ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া কিভাবে আলাদা করবো, এদের পার্থক্য কি। একটা বিষয় আমি আগেই বলছি যে ছত্রাকজনিত ঢলে পড়ার ক্ষেত্রে আপনার গাছের যে কোনো একটি কাণ্ড, গাছের যে কোনো এক পাশ নেতিয়ে পড়বে। আর ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়ার ক্ষেত্রে আপনার সম্পূর্ণ গাছটি নেতিয়ে পড়বে। ছত্রাকজনিত ঢলে পড়া হচ্ছে আপনার বিস্তারে, আপনার মাঠের বিস্তারে কিছুটা সময় লাগবে। আর ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়ার ক্ষেত্রে আপনার খুব দ্রুত এটা বিস্তার লাভ করবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ছত্রাকজনিত ঢলে পড়ার ক্ষেত্রে আপনার অনেক সময় এখানে কোনো উস থাকবে না, উস বা কোনো প্রকার গন্ধ থাকবে না। আর ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়ার ক্ষেত্রে এক ফেটে, কাণ্ড ফেটে এক প্রকার রস নিঃসরিত হবে, যে উস, এই উজে আপনার গন্ধ থাকবে। তবে ছত্রাকজনিত ঢলে পড়ার ক্ষেত্রে আপনার এই কাণ্ডটাকে ফাটালে এর মধ্যে আপনি বাদামি টিস্যু পাবেন, কিন্তু ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়ার ক্ষেত্রে এই ধরনের কোনো টিস্যু পাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের ছত্রাকজনিত ঢলে পড়া এবং ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া। আপনি এইগুলো দেখে আপনি মার্কিং করতে পারবেন বা শনাক্ত করতে পারবেন। এবার আসুন আমরা এই ঢলে পড়া রোগটির সমন্বিত ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নিই। যেহেতু আমি আগেই বলছি যে এই রোগটা হচ্ছে আপনার মাটিবাহিত এবং এর জীবাণু মাটিতে দীর্ঘদিন থাকতে পারে এবং যে কোনো সময় আপনার গাছকে আক্রমণ করতে পারে। তাই শুরুতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করবেন, আপনার জমিকে উত্তম রূপে চাষ দিয়ে ফেলে রাখবেন। এরপর আপনার জমিতে প্রতি হেক্টরে 5 টন অর্ধপচা মুরগির বিষটা ব্যবহার করবেন কমপক্ষে 21 দিন আগে। এরপরে জমি প্রস্তুতের সময় আপনি 15 থেকে 20 কেজি পার হেক্টরের জন্য স্টাবেল ব্লিচিং পাউডার আপনি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আপনি আপনার জমিতে যে জৈব প্লাস রাসায়নিক সারের সুষম ব্যবহার করবেন, কেননা অনেক সময় আপনার জমিতে
ইউরিয়া সারের অধিক ব্যবহার এবং টিএসপি সারের কম ব্যবহার করার কারণে এই রোগটা বিস্তার লাভ করে। তাই আপনি ইউরিয়া সারের পরিমিত ব্যবহার করবেন এবং টিএসপি সারটা একটু অধিক ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে জমিতে সবসময় জো অবস্থা বিরাজমান রাখার চেষ্টা করবেন, বিশেষ করে জমির সেচ ব্যবস্থা। তবে যদি আপনি বুঝতে পারেন যে আপনার জমিতে ঢলে পড়া রোগের আক্রমণ ঘটছে, সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই পিলাবন সেচ বা ঢালাই সেচ দেবেন না। একান্তই যদি সেচের প্রয়োজন হয় তাহলে আপনি প্রত্যেকটা গাছের গোড়ায় পানি সরবরাহের ব্যবস্থা করবেন। আরেকটা বিষয় আছে, আপনি যখন দেখবেন যে ঢলে পড়া রোগে আক্রান্ত গাছটাকে আপনি সাথে সাথে তুলে ফেলে আপনি দূরে কোথাও সরিয়ে ফেলবেন অথবা এটা নির্মূল করার ব্যবস্থা করবেন। এরপরে আপনি কি করতে পারেন, ঢলে পড়া রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য আপনি বালাই সহনশীল জাতের চাষাবাদ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি বেগুনের ক্ষেত্রে হাসি খুশি বিজয় জাতের চাষাবাদ করতে পারেন। আর টমেটোর জন্য আপনি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় জাত আপনি যে শীতকালে বাহুবলী ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় আপনি করতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে বন বেগুন, এই বন বেগুনের সাথে আপনি গ্রাফটিং করতে পারেন। বন বেগুনের সাথে আপনি এই বেগুন এবং টমেটোর গ্রাফটিং করে চারা উৎপাদন করতে পারেন। আর অবশ্যই আপনি যখন চারা দেবেন বীজটাকে শোধন করে নেবেন কার্বনডিজাম গ্রুপের ওষুধ দিয়ে, প্রতি কেজি বীজের জন্য পার 2 গ্রাম ওষুধ। আর হচ্ছে আপনার চারাগুলো যখন লাগাবেন সেটা হচ্ছে আপনি চারাগুলোকে শোধন করে নেবেন। সেই ক্ষেত্রে আপনি স্ট্রেপ্টোমাইসিন অথবা প্লান্টিমাইসিন গ্রুপের ওষুধ 1 গ্রাম পার 10 লিটার পানিতে মিশিয়ে আপনি স্প্রে করে তারপর আপনি জমিতে রোপণ করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আসলে এটা তাত্ত্বিকভাবে বলা যায় না, তারপর আমি বলি আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এই যে হিউম্যান মানুষের জন্য যে ওষুধ আছে টেট্রাসাইক্লিন, 1 লিটার পানির মধ্যে আপনি 2টা বা 3টা টেট্রাসাইক্লিন দিয়ে গোড়াগুলোকে ভিজিয়ে তারপরে আপনি রোপণ করতে পারেন। আরেকটা বিষয় আপনি করবেন, কোনোভাবেই একই জমিতে একই ফসল বারবার চাষ করবেন না। অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর আপনি ফসল পর্যায় অবলম্বন করবেন। এই সমন্বিত ব্যবস্থাপনাগুলো আপনি যদি প্র্যাকটিস করেন, অনুশীলন করেন, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এই ঢলে পড়া রোগটা থেকে আপনি আপনার জমিকে রক্ষা করতে পারেন। আর এই ঢলে পড়া রোগটার জন্য যেহেতু এটা মাটিবাহিত, আপনি রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করলে আপনি ওইভাবে ফল পাবেন না। আপনি যতই ওষুধ ব্যবহার করেন না কেন আপনার রেজাল্ট আসবে না। তবে আপনি যদি মনে করেন যে আপনার ছত্রাকজনিত ঢলে পড়া রোগের আক্রমণ হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কার্বনডিজাম গ্রুপের ওষুধ, ম্যানকোজেব প্লাস মেটালক্সিল গ্রুপের ওষুধ, ম্যানকোজেব প্লাস সাইমক্সিল গ্রুপের ওষুধ, এরপরে আপনার কপার জাতীয় রাসায়নিক কীটনাশক যেমন আপনার কপার অক্সিক্লোরাইড অথবা কপার হাইড্রোক্সাইড গ্রুপের ওষুধ আপনি অনুমোদিত মাত্রায় আপনার জমিতে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি বোঝেন যে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ হয়েছে, তাহলে আপনার জন্য সমন্বিত ব্যবস্থাপনাই উত্তম। তবে বাজারে এখন বিভিন্ন যে ব্যাকট্রাপ, এরপরে ব্যাকটোল ইত্যাদি নামে ওষুধ আছে, এই ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল ঢলে পড়া রোগ নিয়ে আপনাদের উদ্দেশ্যে আমার আলোচনা। যদি আপনাদের এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।